আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নামে শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আত্মকথনের এই লাইভে। আত্মকথন একটি অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যা পরিচালিত হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় কর্মরত ডেডিকেটেড কিছু শিক্ষার্থীর মাধ্যমে। বরাবরের মতো আজকের এই প্রোগ্রামে কোঅর্ডিনেটের দায়িত্ব পালন করছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে হোস্ট হিসাবে উপস্থিত আছেন মুহাইমিনুল ইসলাম রিয়ন, প্রভাষক, জার্মান ইউনিভার্সিটি, বাংলাদেশ। আজকের প্রোগ্রামের মধ্যমণি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ রাকিবুজ্জামান ভাই, বিসিএস অ্যাডমিন, ৩৫তম ব্যাচ। বর্তমানে তিনি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত রয়েছেন। এখানে একটা উল্লেখ করার মতো বিষয় যে রাকিবুজ্জামান ভাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন এবং জননেতা আব্দুল মান্নান হলের একজন আবাসিক ছাত্র ছিলেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই আপনারা লাইভে দেখতে পারবেন জুমের মাধ্যমে। আমরা সেখানে আমাদের আইডি শেয়ার করি। আর যদি আপনারা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমাদের যে ফেসবুক আত্মকথনের যে পেজ আছে আপনারা সেখানে দেখতে পারেন, অথবা মডিগাম ফিজিক্স 76 নামক একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখতে পারেন। আমরা শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। আমি প্রথমেই বলতে চাই, রাকিব ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, তোমরা কি অবস্থা? আমরা আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনার পরিবার সহ আপনি অনেক অনেক ভালো আছেন। এই দুর্যোগময় করোনাকালীন সময়ে এবং শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের অনেক কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের তোমাদের কাছে। তোমরা আমাকে স্মরণ করেছো এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এবং তোমাদের পাশে থাকতে পেরে আমার নিজেকেও খুব ভালো লাগছে। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনার কথাগুলো আশা করি আমাদের শিক্ষার্থীদের পরবর্তী জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তো এই পর্যায়ে আমি সেশনটি পরিচালনা করার জন্য আমি আমাদের হোস্ট মুহাইমিনুল ইসলাম রিয়নের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, প্রভাষক, জার্মান ইউনিভার্সিটি, বাংলাদেশ। ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইয়াকে। আমরা আজকে কথা বলছি আত্মকথন অনুষ্ঠানের তৃতীয় পর্বে। তো মূল আলোচনার পরেই থাকবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে দর্শকরা আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন। তো আমরা এখন আমাদের আমন্ত্রিত অতিথির সাথে কথা বলবো। তো প্রথমেই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আমরা যেটা জানতে চাইবো যে আপনার জন্মস্থান, বেড়ে ওঠা এবং পড়াশোনা সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন। আমার আসলে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুরে, বেড়ে ওঠাটা রংপুরে। পড়ালেখা ইন্টার পর্যন্ত করেছিলাম রংপুরে। তারপরে মাওলানা ভার্সিটিতে আমি 2007 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 2007-08 সেশনে আমি অংশগ্রহণ করি। বিজিতে থার্ড ব্যাচ হিসেবে আমরা ছিলাম। তো সেখান থেকে আমার ভার্সিটি লাইফের সূচনা। ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করা। মাস্টার্স করে তারপর আমি আমার জব প্রফেশনে চলে আসছি। আমরা তো জানি যে আপনি বিজি ডিপার্টমেন্ট থেকে পরবর্তীতে এখন অ্যাডমিন ক্যাডারে 35তম বিসিএস ক্যাডারে অ্যাডমিনে যুক্ত হয়েছেন। তো আপনার সেই বিসিএস এর যে যুদ্ধটা, আমরা তো বর্তমান সময়ে জানি যে বিসিএস মানে একটা যুদ্ধ। তো এই যুদ্ধ জয়ের গল্পটাও যদি আমাদেরকে শেয়ার করতেন। কিভাবে শুরু করলেন, মানে কোন সময় থেকে আসলে বিসিএস করলেন প্রস্তুতিটা, এই ধরনের বিষয়টা যদি একটু বলতেন রাকিব ভাই। প্রথমেই বলে রাখি যেটা, যে আমার পরিবারে আমি ব্যতীত আমার বড় বোন, সেও বিসিএস ক্যাডার। সে 27তম বিসিএস এ আছে। সে অ্যাডমিন ক্যাডারের একজন সদস্য। তো মূলত সে যখন চাকরি করতো আমার তখন ভার্সিটিতে কেবল জয়েন করা। তো তার একটা অনুপ্রেরণা অবশ্যই ছিল, তাকে দেখে হয়তো ভালো লাগতো, সেও চাইতো যে আমি এই প্রফেশনে আছি। তো প্রথম থেকে আসলে অতটা আগ্রহ ছিল না যে এই চাকরিতে আসতে হবে, বিসিএস এ পরীক্ষা দিতে হবে বা ট্রাই করতে হবে, এরকম কোনো আগ্রহ ছিল না।
তো ভার্সিটি অবস্থায় প্রথমের দিক আমাদের গিয়েই একটা ভার্সিটি টুর্নামেন্ট হয়েছিল, আমার মনে আছে, ভিসি গোল্ড কাপ। তো ভিসি গোল্ড কাপে মোটামুটি আমরা একটা ভালো, আমাদের বিজি ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হলাম। আমি সেখানে একটা ভালো ভালোই একটা পজিশনে ছিলাম খেলোয়াড় হিসেবে। একটা তখন ভালো লাগছিল, ভার্সিটি গিয়ে ফার্স্ট ইয়ারেই একটা ভালো একটা সম্মান পেলাম, টিচাররা আমাকে চিনতো, আমার সিনিয়র ভাইরা আমাকে চিনতো, একটু ভালো লাগতো। তো আসলে ওই ভার্সিটি লাইফটা ওইভাবে মজায় মজায় কাটাচ্ছিলাম। তো সেকেন্ড ইয়ারে পরে গিয়ে আসলে সত্যি কথা বলতে একটা সম্পর্কে জড়িয়ে যাই আমার ডিপার্টমেন্টেই, আমার ব্যাচমেটের সাথে। তো ব্যাচমেট আবার দেখা গিয়েছে যে ব্যাচমেটের রেজাল্ট ভালো, আমার রেজাল্ট দিন দিন আসলে একটু খারাপের দিকেই যাচ্ছিল। কারণ পড়ালেখাটা আসলে অতটা ভালো লাগতো না। প্রথম অবস্থায় মনে হচ্ছিল বিজি ডিপার্টমেন্ট খুব মনে প্রাণে ভালোবাসবো, সাবজেক্টটাকে অনেক মনে প্রাণে আগ্রহ নিয়ে পড়বো। দিন যত যাচ্ছিল তত মনে হচ্ছিল যে এটার প্রতি আমার হয়তো বা আসলে অত বেশি ফ্যাসিনেশন কাজ করছে না। তো ওই ভালোবাসার দিকে ফ্যাসিনেশনটা বেশি কাজ করতেছিল। তো আস্তে আস্তে দেখা গেল যে যার সাথে সম্পর্ক, একই ব্যাচমেট, তার রেজাল্ট আগাচ্ছে, সে ফার্স্টের দিকে যাচ্ছে, আমি ক্রমান্বয়ে একটু পিছনের দিকে যাচ্ছি। থার্ড ইয়ারে গিয়ে দেখলাম যে ফার্স্ট হলো সে, আমার রেজাল্ট হয়তো বা একদম শেষে না, মাঝখানের পর্যায়ে চলে আসছে। তো বুঝতেছিলাম যে আসলে তার সাথে সম্পর্ক ঠিক রাখতে গেলে হয়তো বা আমাকে এই বিষয়টা হচ্ছে গিয়ে কিছু একটা করতে হবে। সে যদি ফার্স্টের দিকে আছে, তার টিচার হওয়ার একটা চান্স আছে, আমাকে তো কিছু করতে হবে সম্পর্ক টিকে রাখতে গেলে। তো থার্ড ইয়ারে পর থেকেই আসলে আমার জবের জন্য বিসিএস হতে হবে এই প্রিপারেশন নিয়ে আমি আসলে জবের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করিনি। বিসিএস হলে হবে, না হলে সেটা নিয়ে আমার কোনো ইয়ে ছিল না। তো একটা চাকরি করতে হবে। তো থার্ড ইয়ার শেষ হলো, ফোর্থ ইয়ারে গিয়ে একটু কোচিং এ ভর্তি হলাম টাঙ্গাইলে, তখন বিসিএস কনফিডেন্স। তারপর একটা ফ্রেন্ড মিলে কনফারেন্সে ভর্তি হলাম, ক্লাস করতাম, যেতাম, আসতাম। তো হলো, মোটামুটি শেষ হলো, ফোর্থ ইয়ার শেষ, অনার্স কমপ্লিট হলো। এদিকে দেখা যাচ্ছে যে মেয়ের বাসা থেকে চাপ আসতেই আছে, আর আমার তো গলা শুকানো শুরু হয়ে যাচ্ছে। কি করব, মেয়ে বাসা ম্যানেজ করতে পারে না, আমাকেও একটা চাকরি করতে হবে। তো এরকম করে করে মেয়ে বলছিল যে মাস্টার্স শেষ হোক, মাস্টার্সটা সে কন্টিনিউ শুরু করলো, আমরাও মাস্টার্স শুরু করলাম। তো মাস্টার্স করা অবস্থায় প্রথম একটা পরীক্ষা দিলাম, বিসিএস এর 34তম বিসিএস তখন ছিল আমাদের প্রথমবার। 34তম বিসিএস দিলাম মাস্টার্সে থাকা অবস্থায়। তো 34তম যখন দিলাম, 34তম একটা সমস্যা হয়েছিল, যেটা প্রথম অবস্থায় প্রিলিতে পাশ করালো 9,000 না 10,000 জন। ওই অবস্থায় কেন যেন আমারটা হয়ে গেল বাই চান্স। পরে ওই যে মুক্তিযোদ্ধা কোটা টোটা নিয়ে একটা সমস্যা হলো, পরে আবার ঠিক গেল হলো 47,000 না 44,000 জন প্রিলিতে। এই রিটেন হলো, রিটেন হতে রেজাল্ট, রিটেন আমি পাশ করে নিব 34-এ। আমি আর আমার মিসেস, বর্তমান আমার মিসেস আমার গার্লফ্রেন্ড ছিল। তো ওই দুজনে আমরা ওই আবার ফার্স্টের দিকে ছিল যদিও, তারপর আসলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সেও বিসিএস পড়া শুরু করলো। একটু করে পড়তো, আমিও পড়তাম, আমি শেয়ার করতাম তার সাবজেক্টের সাথে, আমি একটু হেল্প করতাম, তার একাডেমিক রেজাল্ট জানি ভালো হয়, আর আমার বিসিএস এর জন্য সে আমাকে একটু সাপোর্ট করতো। তো মাস্টার্সে এসে আমাদের তো থিসিস করতে ঢাকা চলে যেতে হলো। আমি করলাম বারডেমে, ওই করলো বিসিএস এর। তো বারডেমে থাকা অবস্থায় আমি একটা পরীক্ষা দিলাম, ব্যাংকের পরীক্ষা, প্রথম পরীক্ষা আমার ব্যাংকে। ব্যাংকে পরীক্ষা দেওয়াতে প্রথম পরীক্ষাতে আমি রিটেন পাস করলাম, তো ভাইভা অ্যাটেন্ড করলাম। তো ভাইভা অ্যাটেন্ড করার পরে ভাইভাতে আমি কোয়ালিফাই করি না। তো এটার মধ্যে একটা মানে হতাশা কাজ করে আমার মধ্যে। আরেকটা আবার কনফিডেন্ট কাজ করে, যেটা সেটা হচ্ছে কি, প্রথম পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, তার মানে আমার প্রিপারেশন খুব ভালো, পড়ালেখাটা অনেকটা কমাই দিলাম। কিন্তু পরিণতি দেখা গেল যে আস্তে আস্তে আমার আসলে অন্য পরীক্ষা যতই দিচ্ছিলাম তত চান্স পাচ্ছিলাম না। এর মধ্যে আমাদের মাস্টার্সের থিসিস কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা আসলে তখন কিছুদিন বেকারের মতোই ছিলাম। ঢাকায় থাকা নিয়ে তখন আমাদের একটু সমস্যা দেখা দিল। তো দুজন তো ঢাকায় থাকতাম, যদিও আলাদা থাকতো, সে থাকতো হোস্টেলে, আমি থাকতাম মেসে। একই সমস্যা পরে দেখা দিল যে তার তো মাস্টার্স শেষ, তাকে বাসায় নিয়ে যাবে,
ঢাকায় কি করবে সে। তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। তখন সিচুয়েশন দেখা দিল যে একসময় ওই এটাকে টিকে রাখার জন্য, সম্পর্কটা টিকে রাখার জন্য দেখা গেল যে আমি একসময় রিপ্রেজেন্টেটিভের জন্য একটা ভাইবা দিলাম। রিপ্রেজেন্টেটিভের ভাইবা দিলাম, তখন তারা আমাকে রিটেন আমি চান্স কোয়ালিফাই করলাম। ভাইবার সময় তারা বলছে যে আপনি তো কেবল ফ্রেশার, আপনার তো এখনো অনেক সুযোগ আছে, আপনি কেন এই রিপ্রেজেন্টেটিভে আপনি আসতে যাচ্ছেন। আমি তো তাদের বলতে পারছি না যে আমি কেন আসতে চাচ্ছি। পরে তারা বললো যে আপনি পরে ট্রাই করেন, আবার আরো কিছুদিন আপনি সরকারি জবের জন্য ট্রাই করেন, অন্য কোথাও ট্রাই করেন, যদি না হয় তখন আপনি আবার এখানে ট্রাই করেন, তখন আমরা দেখবো। তো তারা মোটামুটি আমাকে ওই অবস্থা থেকে একটু রিজেক্ট করে দিল। মনক্ষুণ্ণ হলাম যে আসলে কোথাও কোয়ালিফাই হচ্ছি না, একটা রিপ্রেজেন্টেটিভ পরীক্ষা দিলাম, তারাও আমাকে নিচ্ছে না। তো আসলে সবসময় একটা জিনিস, আল্লাহর প্রতি ভরসা রাখতাম। আল্লাহ কাকে কোথায় কিভাবে রাখবে, আসলে আল্লাহ সবকিছু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তো আল্লাহর প্রতি ভরসা ছিল, আল্লাহকে ডাকতাম। আর এর মধ্যে তো ওই আমাদের বিসিএস এর জন্য বা জবের জন্য প্রিপারেশন নিতাম। তো পরীক্ষা দিতে দিতে হুট করে সোনালী ব্যাংকের একটা পরীক্ষা আসলো। সোনালী ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম। সোনালী ব্যাংকে পরীক্ষা খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, ওভার কনফিডেন্ট ছিলাম চান্স পাবো। এই সোনালী ব্যাংকে পরীক্ষা দিন পরেই তো আপনার জনতা ব্যাংকে একটা পরীক্ষা ছিল। জনতা ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট ছিল পরীক্ষা দেওয়ার পরের দিন। আমি অ্যাপ্লাই করতে চাইনি, কারণ আমি জানি আমি সোনালী ব্যাংকে খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমি কোয়ালিফাই করবই। রিটেনের কথা বলছি, প্রিলিতে আগে চান্স পেয়েছিলাম। তো কোয়ালিফাই আমি তো জনতা ব্যাংকে করব না। পরে তারপরে অনেক জোরাজোরি করার পরে আমি জনতা ব্যাংকে অ্যাপ্লাই করি। কিছুদিন পরে সোনালী ব্যাংকের রেজাল্ট দিল, আমি কোয়ালিফাই করলাম না, বিশাল হতাশ আমি। আর তার কিছুদিন পরে জনতা ব্যাংকের পরীক্ষা হলো, পরীক্ষা দিলাম কোনো মতো, টেনে টুনে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে দেখি যে আমার রেজাল্ট চলে আসছে জনতা ব্যাংকে। তো জনতা ব্যাংকে যখন রেজাল্ট আসে তার কিছুদিন আগে আমাদের আবার 35 এর প্রিলি হয়ে যায়। প্রিলিতে মানে তখন বিসিএস এর নতুন ফরমেশন তৈরি হলো, 200 মার্কের রিটেন, সরি 200 মার্কের প্রিলি। প্রথম 2 ঘন্টার প্রিলি হতো, 200 মার্কের 35 থেকে শুরু হলো। তো ওটাতে লাকিলি আমি হয়তো কোয়ালিফাই করে ফেলি। রিটেনের সময় প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু প্রিলিতে কোয়ালিফাই করছি, খুব অল্প কয়েকজন প্রিলিতে কোয়ালিফাই করছিল। রিটেন পরীক্ষা কিছুদিন আগেই আমার ওই জনতা ব্যাংকে ভাইবা হলো, ভাইবার এবং রেজাল্টও চলে আসলো যে আমাকে জয়েন করতে হবে। তো এর মধ্যে আমার রিটেন পরীক্ষার ডেট হয়ে গেল। রিটেন পরীক্ষাটা দিয়ে তার পরের দিনে আমি গেলাম জনতা ব্যাংকে জয়েন করতে। তো জনতা ব্যাংকে প্রায় আমি 1.5 বছরের মধ্যে ছিলাম, সেটা ছিলাম কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়া। তো যখন আমি ব্যাংকে ছিলাম তখন আমার কাছে মনে হতো যে আল্লাহ যদি আমাকে একটা নন ক্যাডার চাকরিও দেয়, যেন জনতা ব্যাংকের চাকরিটা আমাকে করতে না হয়। আল্লাহর কাছে মনে প্রাণে খুব চাচ্ছিলাম যে আল্লাহ আমাকে ব্যাংকের চাকরিটা থেকে আমাকে উদ্ধার করো। কারণ এই ব্যাংকের চাকরি করতে গিয়ে দেখছি যে সকালবেলা যেতাম, সন্ধ্যায় ফিরতাম, সূর্যের আলো কোন দিক দিয়ে যেত কোন দিক দিয়ে আসতো, তখন খুব হতাশা লাগতো চাকরিটার প্রতি। যদিও সপ্তাহে 2 দিন ছুটি, আর কুলাউড়া মৌলভীবাজার সেটা তো অনেক দূরে, এক প্রান্ত আমাদের বাসা আর হচ্ছে গিয়ে আর কর্মস্থল হচ্ছে আরেক প্রান্ত, খুব অনেক দূরে ছিল। মনে প্রাণে চাইতাম যে আল্লাহ আমাকে বিসিএস দিতে হবে না, বিসিএস এ কোয়ালিফাই করতে হবে না, তুমি আমাকে ব্যাংক থেকে কমপক্ষে অন্য চাকরিটা দাও, হয়তো ক্যাডার দেওয়ার দরকার নেই, নন ক্যাডার দাও। তা আল্লাহরই ভাইবার রেজাল্ট হলো, ভাইবার রেজাল্টে আমি কোয়ালিফাই করলাম, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো ভাইভা দেওয়ার সময় আমার আবার ম্যানেজার আবার ছুটি দেয় না, ব্যাংকের ম্যানেজার। তো মোটামুটি একটা দরখাস্ত দিয়ে চলে আসা, তারপর আমাকে শোকজ করছিল ম্যানেজার, শোকজ করছিল, শোকজের উত্তর আমার বেতন না আটকাইছিল কিছুদিন, পরে আবার দিয়েছে অনেক কিছু করে। তবে আমি যেটা বলবো সবাইকে যে আসলে সবার গতিপথ একরকম হবে না, সবার মনের ইচ্ছাটা সবার আগে জানতে হবে, সে কি চায়। সব দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। সফলতা একদিনে আসবে না, এটা বাস্তব জিনিস। সফলতা পর্যায়ক্রমে আসবে, তবে সময় দিতে হবে, ডেডিকেটেড হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যার যার
সৃষ্টিকর্তা আছে, তার উপর ভরসা রাখতে হবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে সৃষ্টিকর্তাই তাকে আসলে সফল কর্ম করবে। এটা হলো সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয়েছে। আর আমি মনে করবো যে সবক দোয়াটা সবচেয়ে বড়। সিনিয়রদের দোয়া, গুরুজনদের দোয়া, এটা দরকার আছে। দোয়ার মাধ্যমে হয়তো বা হয়ে গেছে। এই হলো বিষয় ছিল। আর কিছু আমাদের আসলে মানে সৃষ্টিকর্তার যেটা আমাদের জন্য প্ল্যান করে রেখেছেন সেখানেই হবে, কিন্তু আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সেটাই হবে। যদিও আমাদের হ্যাঁ, আজকের এটা মানে প্রতিপাদ্য ছিল সফলতার গল্প অ্যাডমিন ক্যাডার, কিন্তু এখন মানে আপনার সাথে কথা বলতে এসে মনে হচ্ছে যে এটা যদি এরকম হতো যে প্রেমের টানে বিসিএস সত্যি কাহিনী, তো সেটা হলে মনে হয় আরো ভালো যুক্তিযুক্ত এবং না, উপযুক্ত হতো। প্রেমের টানে না, আসলে কি একটা সম্পর্ক যখন হয়ে যায়, সম্পর্ক এস্টাবলিশ করতে হলে ছেলে মানুষের আসলে একটা চাকরি বা একটা জব খুব দরকার। তো এই জব পিছনে ছুটতে ছুটতে আসলে এটা হয়তোবা ডেডিকেটেড ছিলাম, চিন্তা ধারণা ছিল হয়তোবা। আর আল্লাহ আসলে সহায় ছিল, আল্লাহ সহায় থাকার কারণে হয়তো হয়ে গিয়েছে সব দিক থেকে। এবং তবে নিজের একসময় চেষ্টা ছিল, হ্যাঁ, লেগে থাকা যেটা হ্যাঁ, বলা হয়। চেষ্টা ছিল, চেষ্টা ছিল। একসময় বলতে বাধ্য তোমরা যেহেতু আমার ভার্সিটি জুনিয়র, তোমাদের বলতে আমার কোনো সমস্যা নেই। তো একসময় দেখা গিয়েছিল যে তোমার আপুকে ঢাকায় থাকা নিয়ে তোমার বাসা থেকে অনেক প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে আমাদের টিউশনি করে আমাদের ঢাকা থাকতে হয়েছিল। বুঝতে মূল বিষয় ছিল আমরা আসলে ডেডিকেটেড ছিলাম। আমরা দুজনেই সকালে যেতাম কোচিং এ, সকালবেলা কোচিং যেতাম। দেখা যেত যে আমি কনফিডেন্স কোচিং এ ছিলাম, ক্লাস করতাম না কিন্তু লাইব্রেরিতে আমরা পড়তাম, নিজেরা পড়তাম। লাইব্রেরি ছিল আসলে আমাদের, তো দুজন দুই জায়গায় থাকতাম, মেসে থাকতাম, ওই থাকতো হোস্টেলে, আমি মেসে থাকতাম। তো আসলে একসাথে পড়ালেখার তো সুযোগ ছিল না, এই জন্য করতাম কি আমরা কোচিং এর লাইব্রেরিটা ব্যবহার করতাম। তো সকালবেলা যেতাম, সে দেখা যেত যে তার হোস্টেল থেকে যে খাবারটা দিত, সে খাবারটা সে নিত, সে খাবারটা নিত, সে খাবারটা নিয়ে এসে চলে যেত। মনে করো যে হোস্টেল ইয়াতে আমরা কোচিং এ চলে যেতাম। তো দুপুরবেলা সকালবেলা থেকে যে খাবারটা দিত, দুপুরবেলা আমি হোটেল থেকে কিছু নিতাম, ওর একটু থাকতো ভাতটা, ওটা দিয়ে আমরা দুপুরে খেতাম। এবং দেখা যেত যে বিকাল বেলা বা সন্ধ্যার দিকে আমরা এক কাপ চা share করে খেতাম। অনেক সময় বিস্কুট টিস্কুট বা তখন তো বললাম তো আপনাদের যে টিউশনি করে আমরা চলতাম দুইজনই মোটামুটি। তার বাসা থেকে টাকা দেওয়া বন্ধ করেছিল মোটামুটি একসময়, যে বলতেছিল যে তোর তো ঢাকা থেকে কাজ হয়নি, তুই কেন তুই ঢাকা থাকবি, তুই চলে আয়। তার তো মাস্টার্স শেষ, থিসিস শেষ। এটা একটা বিষয় ছিল আমাকে সাথে রাখার মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সে আসলে ঢাকা ছিল। আমরা মোটামুটি স্ট্রাগল করে আসলে এত দূর আসা, অনেকটা স্ট্রাগল করে আসছি, এটা বলতে রাইট। বাধ্য। দ্বিধা নেই আসলে আমাদের, বুঝছেন। অর্থাৎ পথটা একদম মসৃণ ছিল না, পথটা যথেষ্ট বন্ধুর ছিল। না, 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 আমরা অনেক আমরা বাইরে অনেক থেকে কঠিন হয়তো ছিল দেখে আসলে। মনে করি যে ভাইয়া এটা হয়ে গেছেন, মনে হয় যে এমনি এমনি হয়ে গেছেন, আমরা না, অনেকে হয়তো এরকম ধারণা করে রাখতে পারি, বা অনেক সময় মনে হয়, কিন্তু আসলে কখনোই আরে ভাই, এটা একদম সম্পূর্ণ অসামঞ্জস্য একটা জিনিস, এটা বলাই যাবে না কখনো। সত্যি আসলে আল্লাহ অনেক আল্লাহ দেখছে তো আমরা একটু কষ্ট করছিলাম। বললাম না যে সকালবেলা যেতাম 8টার দিকে, আমরা ফিরতাম হয়তো বা 8টা 9টার দিকে ফিরতাম রাতের বেলা। প্রায় 12 ঘন্টার মতোই আমরা ইয়াতেই থাকতাম, কোচিং সেন্টারের দিকেই থাকতাম। তো ওই সময়টা বললাম তো, খাবার বলতে কি ওই হোস্টেল থেকে ওর যে খাবার পেতো সকালবেলা, সে খাবারটা নিয়ে যেত। তো ওই আমি একটু হোটেল থেকে কিছু তরকারি নিতাম, ওর ভাত ছিল, ডিম ভাজি করে নিত বা অন্য তরকারি নিত, ওটা দিয়ে দুজন মিলে খেতাম। সন্ধ্যার সময় চা খেতাম, রাতে তো ওই হোস্টেলে এসে খেতো, আমি মেসে গিয়ে খেতাম। এই একটা বিষয়, আমরা আসলে ডেডিকেটেড ছিলাম, মূল কথা। দুজনে অনেক ডেডিকেটেড ছিলাম, আর নিজেরা অনেক পড়ার চেষ্টা করতাম, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। বললাম না যে ওই সম্পর্ক টিকে রাখার জন্য আমি তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। এখন মনে হচ্ছে যে আমি হয়তো ওই চাকরিতে ঢুকলে হয়তো এই চাকরিতে আসতে পারতাম না।
এতটুকু বুঝতে পারলাম যে কোন একটা পথে স্ট্রাগল করতে হয়, অনেকগুলা সমস্যা হুম। ফেস করে আমাদের সামনের দিকে আগে যেতে হবে। আমরা যারা শুনতেছি, আমি নিজেও খুব এনজয় করছি। না আসলে আমার বাস্তবতা যেটা সেটাই বলছি। আসলে এই অ্যাডমিনে আসার জন্য আমি কিন্তু আসলে এই পড়ালেখা করিনি, অ্যাডমিন আসতে হবে। আমার বিষয় ছিল একটা চাকরি করতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, একটু মানে বিয়ে শাদী যদি হয়, আল্লাহ তো জানি, আল্লাহ ভালো জানতো আসলে বিয়ে শাদী হবে কিনা। তবে এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ট্রাই করছিলাম অনেক জায়গায়। তো ব্যাংকে হলো লাকিলি। তারপরে ব্যাংকে যখন চাকরি করতাম তখন ভালো লাগতো না, মনে হচ্ছিল যে এই চাকরি করতে পারবো না, এই চাকরি করলে হয়তো বা আমার কেমন যেন লাগতো জানি, ব্যাংকে চাকরিটা ভালো লাগতো না। আসলে ওই কমফোর্ট ছিল সারাদিন না ব্যাংকে ব্যাংকের থাকা, চাকরিতে। হ্যাঁ ব্যাংকে চাকরি কমফোর্ট ফিল করতাম না আসলে। এই একটা সমস্যা ছিল। তারপরে তো আসলে আল্লাহ লাকিলি হয়ে গেছে, বললাম না। তারপর ভাইবার সময় ম্যানেজার ছুটি দিচ্ছিল না আমাকে, তবে শোকজ করছিল আমাকে। আমি তো চিঠি দিয়ে মানে ছুটি দরখাস্ত দিয়ে চলে আসছিলাম, পড়তে দিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইবার সময় ভাইভাতে প্রিপারেশন নিতে হবে আমাকে। আমি তো ব্যাংকে সারাক্ষণ কাজ থাকি না, যখন কাজ থাকতো তখন আমি বই পড়তাম। তো পড়তাম যখন, তখন তারা আমাকে আসলে ম্যানেজার বলতো যে ব্যাংকে কিসের পড়ালেখা, ব্যাংকে পড়া যাবে। যখন কাস্টমার থাকতো না তখন পড়তাম। তো ম্যানেজার আসলে পড়তে দিত না, পছন্দ করতো না। তো এটা নিয়েও অনেক সমস্যা ছিল আসলে। সবকিছু আসলে এ, আমরা যেটা চাই যে এত সুন্দরভাবে আসবে, হয় না, সুন্দরভাবে কিছু আসে না। সবকিছু আসলে ওই কঠিনতার মাধ্যমেই আসলে আমাদের অর্জন করে নিতে হয়েছে, হয় এটাই বাস্তবতা। আচ্ছা ভাই, আমরা আপনার বর্তমান কর্মস্থল নিয়ে যদি কিছু বলতেন। না আমি এখন বর্তমানে আছি রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ে, রংপুরে। না এখানে মানে সহকারী আগে কমিশন আগের হিসেবে। কথাটা যেরকম বললেন যে আগে কমফোর্ট ফিল করতেন না, মানে এখন কি অবস্থা সেটা বর্তমান সময়। ও, এখন বিষয় হচ্ছে গিয়ে, আমি তো প্রথমে বলছি যে আমার বড় বোনও আছে এই সার্ভিসে। এই সার্ভিসে থাকার কারণে সে এক্সপেক্ট করতো যে এই সার্ভিসে আমিও আসি। তো চেষ্টা করছি, হয়ে গেছে। আর তার কিছু অপরচুনিটি দেখছি, তারপর কিছু ডেডিকেশন ছিল। তার মানে স্ট্যাটাসটা দেখে আসলে যখন আমরা জয়েন করি সার্ভিসে, কেউ বুঝছো প্রেশার আছে, চাকরির অনেক প্রেশার, কাজ করতে হয় অনেক, কিন্তু তোমার একটা সম্মান আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একটা রোল প্লে করতে পারবা। সব সার্ভিসে থেকে তুমি সব ধরনের রোল প্লে করতে পারবা না, কিন্তু এই সার্ভিসে থেকে তুমি সব দিকে তুমি মুভ করতে পারবা এবং রোল প্লে করতে পারবা। যে কোনো ভাবে একটা রোল প্লে করতে পারবা। তোমার একটা মতামতের এখানে একটা দাম দেওয়া হবে বা হয়। এটা একটা বড় একটা মানে বিষয় এখানে একটা। এবং মানুষের কাছে গিয়ে মানুষের সহায়তা করা বা মানুষের উপকার করা যায় হ্যাঁ, মানুষের একদম। কাছে গিয়ে করা যায়, মানুষ নিজেরা আসতে পারে আমাদের কাছে। এখন তো মানে ডোর ডোর টু ডোর সেবা হয়ে গেছে এবং আমরা এখন। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বেশ ভালো, অনেক এরকম সংখ্যাটা অনেক বেশি যারা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা মানুষের একদম কাছে গিয়ে তাদের মানে এই করোনাকালীন না সময়ও তাদের অনেক বেশি আসলে সাপোর্ট দিচ্ছেন নিজেরা নয়, জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ সেটা ঠিক আছে। সরকারের মূলত আমি একটু যেটা জিনিস বলতে চাচ্ছিলাম, আস্থাভাজন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন ক্যাডারকে মূলত তারা নির্ভর সরকার, ঠিক আছে। মানে সব ডিপার্টমেন্টকে নিয়ে তো সরকার পরিচালিত হয় বা সরকার পরিচালনা করে থাকে সব ডিপার্টমেন্টকে। তো অ্যাডমিন ক্যাডারের একটা সুবিধা কি, সেটা হচ্ছে অ্যাডমিন ক্যাড মাঠ ফিল্ড পর্যায় পর্যন্ত সকল ধরনের মানে কমিটির হেড 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 হিসেবে থাকে। তো সেক্ষেত্রে মানে অ্যাডমিন ক্যাডারের দ্বারা কাজ করাটা খুব সহজ হয়ে যায়। এই যে যেমন একটা উপজেলা পর্যায়ে ইউনো আপনার হেড হিসেবে থাকে উপজেলা, তারপর জেলা পর্যায়ে ডিসি আছে, তারপর বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার আছে। তো এই জন্য অ্যাডমিন ক্যাডারের মাধ্যমে যে কোনো কার্যক্রম পরিচালনা করাটা খুব সহজ।